পোড়া কপাল আমাদের, এত বছর হয়ে গেল ভোলা মাছ ধরার কৌশলও শিখলো না। কি যে কষ্ট হয় না ভোলার শুনলে। কিন্তু আর কি আর করবো, আমি আমি নিজে তো আর নদীতে মাছ ধরতে যেতে পারি না। এই অভাব অনটনের সংসারে যে বিধাতা কবে আমাদের দিকে মুখ তুলে যাইবে কে জানে। দেখো দেখি উত্তর পাড়ার কামাল দাদার বুদ্ধি, মাছ ধরতে একেবারে পটু। মাছ ধরে তো পাকা বাড়িও করে ফেলেছে। কিরে লক্ষ্মী, সকাল সকাল কার নাম নিচ্ছিস? আর বলিস না গো, নিজের তো কপালে কিচ্ছু নেই, তাই তোমাদের গুণগানই করছিলাম। তা ঠিকই বলেছিস, ভোলার তো আর কোনো মুরুদ নেই। এই দেখ সকাল সকাল কমল কি কাণ্ডটাই না করেছে। হায় হায় দিদি, এত বড় বড় ইলিশ! কমল দাদা এগুলো কোথায় পেল গো? যে মাছ ধরতে জানে সে সবখানেই মাছ পায় গো। তোমার ভোলা কি জানে মাছ ধরা, শুধু জাল ফেলতেই জানে। তুমি কেমন বউ গো, ভোলার এসব কর্মকাণ্ড সহ্য করো? তা দিদি তুমি ঠিকই বলেছ, ভোলাকে আমি সেই শুরু থেকেই দেখছি অনেক সহজ সরল, তাই আমি ওকে কিছুই বলি না। বিধাতা কপালে যা লিখেছেন তাই হবে। শোনো, তোমরা যে 6 মাস আগে আমাদের থেকে টাকা ধার নিয়েছিলে, সেই কথা কি মনে আছে? আহ দিদি, সংসারের টাকার অভাবে ঠিক মতো বাজারও করতে পারি না। এতগুলো টাকা তো আর একেবারে দিতে পারবো না দিদি। শোনো, এসব দুঃখের কথা আমায় শুনিয়ে কোনো লাভ নেই গো। 6 মাসের মধ্যে আমাদের টাকাটা দিয়ে দেবে। সময় মতো না দিলে তোমাদের গোয়ালের গরু ধরে নিয়ে যাব। আমি কিন্তু মজা করছি না। হে বিধাতা, আমাদের সাথে কেন এমন হয়? আমার স্বামীটা অনেক সহজ সরল, তুমি ওর মুখের দিকে তাকাও বিধাতা। এই তো এতক্ষণে তোমার আসার সময় হলো। এদিকে বাড়িতে বাজার নেই, এক ফোঁটা চাল ডাল নেই, আর তুমি আসো তোমার আনন্দ নিয়ে। আহা লক্ষ্মী, এভাবে রাগ করছো কেন? আজ বড্ড গরম পড়েছে। তুমি জানো না, মেয়েটাকে নিয়ে নদীর ধারে বট গাছের নিচে একটু সময় কাটাচ্ছিলাম গো। হ্যাঁ, সেটা তো তুমি সব সময় কাটাবে, কিন্তু রোজ রোজ এভাবে করলে সংসারটা তো লাটে উঠবে। ভোলা, তোমার তো কোনো চিন্তাই নেই দেখছি। আজ জবা বৌদি এসেছিল, সে বলেছে তার টাকাটা শোধ দিতে হবে। সময় মতো না দিলে আমাদের গোয়ালের গরু ধরে নিয়ে যাবে। ও তুমি দুশ্চিন্তা করো না, সময় আসার আগে আমি টাকা দিয়ে দেব। মা, তুমি বাবার সাথে কেন ঝগড়া করছো? আহ ময়না, তুই ওসব বুঝবি না রে মা। যা তো যা, বাইরে খেলতে যা। দেখো ভোলা, দিনকাল ভালো যাচ্ছে না। এইভাবে চললে তো না খেয়ে মারা যাবো আমরা। তুমি একটু চেষ্টা করো না, তোমার জালে বড় বড় ইলিশ পাও কিনা। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে তুমি নদীতে মাছ ধরতে যাবে। হে বিধাতা, আমার কপালটা এত খারাপ করে দিলে কেন? রোজই তো মাছ ধরতে যাই, কিন্তু খালি হাতে ফিরে আসতে হয়। চলো আগে কিছু খেয়ে নাও, তারপর নদীতে যাও। এই নাও পান্তা ভাত, সাথে দুটো মরিচ দিয়েছি, ভেঙে খাও। রোজ রোজ তোমার মেয়েটাকে এই ঝাল পান্তা খেতে দিতে হারতে পারছি না ভোলা। তুমি কিছু একটা ব্যবস্থা করো। যে নদী থেকে সবাই মাছ মারে, সেই নদীতে শুধু কেন তোমার জালে মাছ বাঁধে না? কি করব গিন্নি বলো তো? ইলিশ না বাঁধলে আর আমার কি কিছু করার আছে? ওপরালা যেমনটা চাইবেন তেমনটাই তো হবে।
আহারে, আজকে ওরা আমার আগে চলে এসেছে। আজকে যদি একটু ইলিশ পেতাম। কতদিন হলো জালে শুধু রুই কাতলাই ধরা পড়ে, আর সব জেলেদের জালে ঝকঝক করে ইলিশ মাছে। কিরে ভোলা, আজকেও সবার পেছনে পড়ে গেলি নাকি? এত দেরি করে আসলে কি আর ইলিশ পাবি রে ভোলা? আজকেও তোর জালে ওই কাতলার মোহর উঠবে রে, কাতলার মোহর। ওরে ভোলা, তোর জাল দিয়ে ইলিশ ধরা মানে যেন বাঁশি দিয়ে আকাশ ছোঁয়ার চেষ্টা। ওরে, ইলিশ তো ভাগ্যের মাছ, তোর ভাগ্যে মাছ নেই রে। আরে সিধু, আমি তো বলি ভাগ্য টাগ্য কিছু নয় রে, যার মাথায় বুদ্ধি আছে সেই পারে। ভোলার মতো গাধা হলে কপালে কিছুই জুটবে না। দেখছিস না, ভোলা জাল নিয়ে দাঁড়াইয়া আছে, কিন্তু তার মুখখানা জানি নদীর মতো শুকনা। তোমরা হাসো, যত খুশি হাসো, কিন্তু হে বিধাতা, একদিন আমার জালেও মাছ ভরিয়ে দেবে। আমার বিধাতা আমার জালে ইলিশ মাছে ভরিয়ে দেবে, তখন এরা কি বলবে? আরে ভোলা, মাছগুলো সব বাড়িতে ঘুমোতে গেছে রে, তুই বাড়িতে চলে যা। আজও তোর জালে ইলিশ বাঁধবে না রে। এই তো জালটা ঠিকঠাক মতো পড়ছে। দেখ দেখ সিধু, জাল তো টেনে তুলতে পারছি না রে। আহারে, আমার জালটা কি এমন অভিশপ্ত! রুই কাতলা বোয়াল সবই আসে, কিন্তু ইলিশের কোনো নামই নেই। হে বিধাতা, আজকেই শেষ, এরপর আর জাল ফেলবো না। যতদিন বাঁচবো ততদিন রুই কাতলা খেয়েই থাকবো। ভাগ্যে ইলিশ না থাকলে আমি কি আর জোর করে পাবো নাকি? ইস, জালটা তো ভারী ভারী লাগছে। এত ভারী ভারী লাগছে কেন? হায় আল্লাহ, এ কেমন মাছ! লাল টকটকে আগুনের মতো ঝলমল করছে। ওই জেলে, আমায় ধরো না, আমায় ধরো না। তোমার জালে আটকে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দাও আমায়। মা গো, মাছ আবার কথাও বলে নাকি? এ কি রহস্য! এ কেমন কাণ্ড! এ কেমন কাণ্ড! আমায় ছেড়ে দাও, দয়া করো, আমি মরতে চাই না। তোমার দয়ায় আমি বাঁচতে চাই। আমি মরলে যে তুমি অভিশপ্ত হয়ে যাবে। আহারে মাছ, তোর দুঃখ দেখে আমার নিজেরই তো দুঃখ লাগছে রে। এতদিন পর আমার জালে একটা অদ্ভুত মাছ উঠলো, তাও তোকে ছেড়ে দিতে হবে। আহারে, তোর মুখের কথা শুনে আমার খুব মায়া হচ্ছে। কি করব, আমি বরং তোকে ছেড়েই দেই। তুমি সব ছেড়ে ভোলা, তুমি একদিন অনেক বড় হবে। তোমার দুঃখের দিন ঠিক শেষ হবে। আহ মাছ, আমার কপাল যে এত পোড়া, আমার জালে কোনোদিনও ইলিশ আটকায় না। আজও পেলাম না, আর তোকে আজ পেলাম, তাও ছেড়ে দিতে হবে। শোনো ভোলা, তুমি যদি ভোরবেলা শান্ত নদীতে মাছ ধরতে আসো, তোমার জাল কানায় কানায় ভরে উঠবে, তোমার ভাগ্য খুলে যাবে। সত্যি বলছো? সত্যি আমার জাল ভরে যাবে? হ্যাঁ ভোলা, আমি সত্যি বলছি। তবে শর্ত একটাই, তুমি লোভ করবে না। তোমার যা প্রয়োজন তুমি শুধু তাই নেবে, আর বাকি সব ছেড়ে দেবে। আল্লাহ, এতদিনের কষ্টের পরে তুমি আজ আমার কথা শুনলে।
এই মাছটা তো আমার কপাল খুলে দিল। হে বিধাতা, তোমার লাল মাছ যদি সত্যি হয়ে যায়, তবে আমার লক্ষ্মী আর ময়নার মুখে হাসি ফুটবে। শোনো লক্ষ্মী, আজ আমি এক আশ্চর্য জিনিস দেখলাম জানো। আমার জালে এমন এক মাছ উঠল, সে মানুষের মতো কথা বলল ভোরবেলা গেলে আমার জাল কানায় কানায় ভরে উঠবে গো। কি বলছো কি গো ভোলা? মাছ আবার কথা বলে নাকি? না, তুমি এমন আজব গল্প কেমন করে বানাও শুনি? না গো, সত্যি বলছি। মাছটা লাল টকটকে আলো ঝলমলে করছিল, তার গলায় কেমন মায়া ভরা কথা ছিল। আমি বাধ্য হয়ে ছেড়ে দিলাম গো। আচ্ছা, ভোলার জালে নাকি সোনার মাছ উঠেছিল রে। ভোলা সহজ সরল তাই ছেড়ে দিয়েছে। সে যদি ছেড়ে দিতে পারে তবে আমি ধরে ফেলবো। ওই মাছটা বাজারে বেচতে পারলে আমি হব গ্রামের সবচেয়ে বড় লোক। কি হয়েছে গো? অমন হাঁপাতে হাঁপাতে ঠকছো কেন? শোনো জবা, আজ তোমাকে একটা গোপন কথা বলি, কিন্তু কাউকে বলবে না কিন্তু। ভোলার জালে নাকি একখানা সোনার মাছ উঠেছিল গো। সোনার মাছ? তাই নাকি গো? তারপর? কিন্তু ভোলার মতো বোকা লোক সে মাছটা ছেড়ে দিয়েছে। আমি যদি সেই সোনার মাছটা ধরতে পারি, তাহলে দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না গো। সোনার মাছ বিক্রি করেই ধনী হয়ে যাব গো, ধনী হয়ে যাব। ওরে বাবা, সত্যি যদি তাই হয় তাহলে তো আমরাও বড়লোক হয়ে যাব। আচ্ছা শোনো, তুমি একেবারে দুপুর বেলা নদীতে যাবে। আমি আজ তোমার জন্য এমন আচার বানাবো যে মাছেরা ছাপাছাপি করে তোমার জালে ঢুকে পড়বে। তাই তো, মাছেরা যদি তোমার আচার খেতে আসে তবে তো আমার জালটা ভরে যাবে গো। কিন্তু শোনো, এই কথা কাউকে বলো না যেন। সিধু দেবেন কাউকে নয়। কালকে তারা নদীতে গেলে তোমার পরিকল্পনা ফাঁস হয়ে যাবে। আমি ওদের অন্য দিকে পাঠিয়ে দেব, আর তুমি একাই নদীর ঘাটে জাল ফেলবে। ঠিক আছে, এই না হলে আমার বুদ্ধিমতী বউ। তুমি দুশ্চিন্তা করো না, কাল দুপুরে আমি একাই নদীতে যাব। ভোলা বোকা সোনার মাছ ছেড়ে দিল, এবার ভাগ্যের চাকা ঘুরবে আমার দিকে। কাল আমি হব গ্রামের সবচেয়ে বড় লোক। ও বৌদি, কমল দেখো আজকে তো নদীতে নামলো না। আরে তোমরা জানো না, দক্ষিণের নদীতে আজ ভয়ানক মাছ উঠছে। তোমাদের কমলদা তো সকাল সকাল সেখানেই চলে গেছে। তোমরাও যাও, চুরি ভর্তি মাছ পেয়ে যাবে। সত্যি? দাদা তো আমাদের কিছুই বলেনি। বলবে কি করে? মাছের খবর শুনেই তো দৌড় দিয়েছো। ভোলা, তুমি ছেড়ে দিয়েছিলে, কিন্তু আমি ছাড়বো না। এবার আমি এই সোনার মাছ বেচে গ্রামের সবচেয়ে ধনী মানুষ হব। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দাও আমায়। আমি তোমার সর্বনাশ করবো না। তোকে ধরতে আমার কত কষ্ট করতে হয়েছে জানিস? তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দেব?
শোনো, রাতভর এই মাছটাকে সাবধানে পানি ভর্তি কলসিতে রেখো। ভোর হলে আমি বাজারে বেচে আসব। এটা সোনার মাছ, আলাদা যত্ন করো, কেমন? আলাদা যত্ন করো। আমি বারবার বলেছিলাম আমায় ছেড়ে দিতে। আমি কোনো সাধারণ মাছ নই। আমার ভেতরে এক পিশাচ লুকিয়ে আছে। যে মানুষ আমায় ধরে ঘরে এনে রাখে তার সর্বনাশ হয়। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমরা লোভে পড়ে এই কাজ করেছি, মাফ করে দাও। ভুল হয়ে গেছে। দেখো মাছ, আমার স্বামী মুখ্য সূক্ষ্ম মানুষ। ও একটা ভুল করেছে, ওকে মাফ করে দাও। আমাকে এখনই নদীতে ছেড়ে দাও, তাহলে তোমাদের প্রাণ রক্ষা পাবে। যাক বাবা, বেঁচে গেলাম। লোভ করতে গিয়ে তো নিজের জীবনটাই হারাতে বসেছিলাম। লক্ষ্মী, জালটা দাও তো। আজ বড় ঝুড়ি নিয়ে যাচ্ছি। আজ জাল কানায় কানায় ভরে যাবে গো, কানায় কানায় ভরে যাবে। তাহলে কি আজ আমাদের মন ভরা আশা পূর্ণ হবে? আমি আর ময়নাও যাব? কি ব্যাপার সিধু, ভোলা এত সকাল সকাল নদীতে মাছ ধরছে? আরে সত্যি তো, ওই দেখ ওর ঝুড়িটা ভর্তি হয়ে গেছে রে মাছে। আরে ভোলা আবার কবে থেকে ভোরবেলা মাছ ধরা শুরু করলো? ভোরবেলা মাছ ধরলে কি সত্যি এরকম বড় বড় ইলিশ পাওয়া যায় নাকি রে? চল চল, কমলকে খবরটা দিতে হবে। কমলদা বাড়িতে আছো নাকি গো? কমলদা, ও কমলদা, বাড়িতে আছো নাকি? কি হয়েছে রে সিধু আর দেবেন, তোরা দুজনে একসাথে আমার বাড়িতে? কি হয়নি তাই বলো, বোকা ভোলা। দেখো ভোরবেলা ঝুড়ি ভর্তি করে মাছ তুলে এনেছে গো। এই দিনও কি আমাদের দেখতে হবে? কি কি বলছিস? চল চল চল, দেখতে হবে ব্যাপারটা। চল চল। কিরে, এত মাছ ভোলা কোথায় পেল? আরে ভোলা, তোমার এই মাছ ধরার রহস্য কি? এতদিন তো দেখেছি শুধু রুই কাতলা আর শোল বিক্রি করেছ। ভোলা বলতো, কিভাবে তোর জালে এত মাছ বাঁধে বলতো? দেবেন, ভোলা আসলে সহজে আমাদের এই কথা বলবে না রে। তোমরা এসব কি বলছো? তোমরা এতদিন মাছ ধরে এসেছো, আমি তো কখনো কিছু বলিনি। এতদিনের অভাবের সংসারে আমি কিছু টাকা পেয়েছি, সংসারটা ঠিক করব। এ দেখেও তোমাদের হিংসা হচ্ছে। তোমাদের হিংসের জন্য আমি কি কিছু করতেও পারবো না নাকি? তুমি কি কইবার চাও? আমরা তোমারে হিংসা করতাছি? আমরা মাছের লোভ করতাছি? তোমার মতো এইরকম মাছ আমরা প্রতিদিন ধরি। ভোলা, ভালোই ভালোই বলে দে, মাছ কিভাবে ধরেছিস বল বল। আমি বোকা ভোলা মানুষ, আমি শুধু এতটুকুই বলতে পারি,
লোভ করো না জীবনে, অনেক দূর যেতে পারবে। এই ভোলা, তুই কি বলতে চাইছিস রে? নিজের প্রয়োজনটুকু মিটে গেলে নদী থেকে বেশি করে কেন মাছ ধরো বলো তো? এজন্যই তো তোমার ভাগে যেটা ছিল সেটা ফুরিয়ে গেছে, বুঝলে? এই ভোলা, তাহলে বল না আমাদের কি করা উচিত? নদীটা আমাদের একটা সম্পদ। এই সম্পদ আমরা যেভাবে ব্যবহার করব, ঠিক সেই রকমই ফল পাব। তোমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই মাছ ধরবে। বেশি বেশি লাভের আশায় কেউই বেশি মাছ ধরবে না। তাহলে প্রতিদিন ভোরবেলা তোমরাও ঝুড়ি ভর্তি মাছ পাবে, বুঝলে? ভোলা একদম ঠিক কথা বলেছে। তাহলে আমরা সবাই সমানভাবে মাছ পাবো এবং সবাই খুব ভালোভাবেই সংসার চালাতে পারবো। এখন থেকে আমরা সবাই মিলেমিশে মাছ ধরবো, আর আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ধরবো। কি রোদটাই না পড়েছে রে বাবা, রোদে গলাটা শুকিয়ে যাচ্ছে। কখন যে বাড়ি পৌঁছবো কে জানে। গায়ে পায়ে বলও নেই যে একটু তাড়াতাড়ি হেঁটে বাড়ি পৌঁছবো। ও বুড়িমা, এই রোদের মধ্যে তুমি কোথায় যাচ্ছ গো? আর বলিস নে রে বাছা, আমি আমার বাড়ি যাচ্ছি। তোমার বাড়ি? তোমার বাড়ি কোথায় গো? ওই যে ওই শিমুলতলির শেষ মাথায় ছোট্ট একটা ঘর আছে, ওটাই আমার বাড়ি। বয়সের ভারে পিঠ বেঁকে গেছে, চোখেও মনে হয় ঝাপসা দেখছো। তা এই শরীর নিয়ে বাইরে কেন বেরিয়েছ গো বুড়িমা? ঘরে খাওয়ার কিছু নেই রে বাছা, তাই একটু বাজারে গিয়েছিলাম, যদি কিছু কিনতে পারি। কেন গো বুড়িমা, তোমাকে বাজারে যেতে হলো কেন? তোমার বাড়িতে কি আর কোনো লোক নেই নাকি গো? না রে বাছা, আমার কেউ নেই। অনেক আগেই আমার স্বামী মারা গেছে। ছেলে মেয়েরা শহরে থাকে, মায়ের খোঁজ রাখার সময় আছে তাদের। আমি একাই থাকি। আহারে বুড়িমা, তাহলে তো তোমার অনেক কষ্ট গো। চলো, আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। আচ্ছা চল, যেতেই যখন যাচ্ছিস চল তবে। বাছারে, দেখ তো আমার কলসিতে পানি রাখা আছে, আমায় একটু দে তো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে রে। এই নাও বুড়িমা পানি। আহারে, জীবনটা বাঁচলো, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। বুড়িমা, তুমি তাহলে থাকো, আমি গেলাম। দেরি হলে মা আবার খুব চিন্তা করবে। আচ্ছা রে সোনামে, তুই আবার আসিস কিন্তু। বুড়ির বাড়ি ছিল একটা ছোট্ট ঘর। ঘরটার এক কোণে একটা চৌকি, আর উঠোনে পুকুর পাড় ঘেঁষে দুটো লাউ গাছ। এইটুকু নিয়ে বুড়ির জীবন। আমার নাতি নাতনিরাও হয়তো বা মিঠুর মতো এত বড় হয়ে গেছে। ওদের যদি একটু দেখতে পেতাম। সব থাকা সত্ত্বেও আমায় একাকী নিঃসঙ্গ জীবন পার করতে হচ্ছে। কি কপাল আমার! হ্যাঁ গো বুড়িমা, মা বাবা বুড়ো হয়ে যাবার পর সবার কাছেই বোঝা হয়ে যায়। এটা শুধু তোমার কপাল না গো, এটা সবার কপাল। আরে মিনতি যে, তা কি মনে করে এলি? তোমার লাউ গাছের লাউ বড় হলো কিনা তাই দেখতে এলাম। বাজারেই যাচ্ছি গো, ভাবলাম তোমার লাউ থাকলে ওগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব। না রে, গাছে তো তেমন লাউ ধরেনি, দু একটা আছে, তা তো আমারই খেতে লেগে যাবে। আরে বুড়িমা, গাছে তো দুটো বড় সড়ো লাউ আছে,
এই দুটো দাও না, বাজারে বিক্রি করলে বেশ টাকা পাবে। আরে না রে মিনতি, আমার ঘরেও কিচ্ছুটি নেই। আমি দেখি একটা রান্না করব, আর একটা যদি আশপাশের কারো লাগে তাতেই দেব। তুমিও না বুড়িমা, পারো বটে। নিজের তুই লাউ বিক্রি করেই পেট চলে, তারপরও তুমি ফ্রিতে সবাইকে লাউ দাও কেন বলো তো? এমনিতেই তো কারো কোনো উপকারে আসতে পারি না, যদি লাউ দিয়ে মানুষের একটু উপকার হয় তাতে দোষ কি? বুড়িমা, তোমার মনটা বড্ড ভালো গো। হয়তো এই জন্যই তোমার জীবনে এত কষ্ট, বুঝলে? কেন রে? কেন আবার? সবাই বলে না, ভালো মানুষের জীবনে কষ্ট বেশি থাকে। মিনতি, তুই যে এসব আবল তাবল কথা কোথায় পাস কে জানে। আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি গেলাম গো, আমার আবার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কদিন পর আবার আসিস। আসবো গো, আসবো। কয়েকদিন টানা বৃষ্টি হলো। বুড়ির ঘরে চাল নেই, তাই সে পান্তাও বানায়নি। চোখে জল নিয়ে উঠোনে ভিজে লাউ গাছের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, একটা লাউ তো বেশ বড় হয়েছে, যদি একটু ইলিশ থাকতো। ইস, লাউ দিয়ে এক বাটি ইলিশের ঝোল করে খেতাম, কি যে মজা লাগে না লাউ দিয়ে ইলিশের ঝোল। আমিও না, ঘরে একটা চাল নেই, আবার ইলিশের স্বপ্ন দেখছি। বুড়িমা, তুমি যদি কিছু মনে না করো, একটা কথা বলবো? আরে গীতা যে, তা কি মনে করব? কি কথা বলবি তা বল দেখি। বুড়িমা, আমার ঘরে কিচ্ছুটি নেই, যদি একটু লাউ দিতে। তা শুধু লাউ দিয়ে কি করবি? আজ একটু লাউ ভাজি করে দেব, তাই দিয়ে বাচ্চাদের পেট ভরবে। লাউ নিবি ভালো কথা, তা অমন করে বলছিস কেন? নিয়ে যা, কাছে দেখ একটা বড় লাউ আছে, তুই ওই বড় লাউটা ছুরি দিয়ে কেটে নিয়ে যা। তোমার মনটা অনেক বড় বুড়িমা, খুব ভালো মানুষ তুমি। নিজে না খেয়ে আছি তো কি হয়েছে, কারোর তো পেট ভরবে, এটা ভাবতে পেরেই আমার এত আনন্দ হচ্ছে। কিরে গীতা, এই লাউটা তুই কোথায় পেলি? ওই তো, ওই বুড়িমার বাড়ি থেকে নিয়ে আসলাম। তা কত টাকা নিল লাউটা? না রে না, কোনো টাকা নেয়নি, আমাকে এমনিতেই দিয়েছে। বুড়িমা খুব ভালো, বুড়িমা লাউটা না দিলে আজ আমার ছেলে মেয়ে না খেয়েই থাকতো। বাবা, বুড়ি নিজেই তো খেতে পায় না, আবার তোকে ফ্রিতে লাউ দিল? ঠং দেখলে বাসি না। কেন ঠং কেন হতে যাবে? বুড়িমা মন থেকে সবাইকে সাহায্য করে। আমি গেলাম তবে। জানি না সবাই বুড়ির এত কেন প্রশংসা করে, ওর তো কিছুই নেই, তবু সারাদিন সবাই ওর প্রশংসাই করে যায়। না, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। লাউ গাছটা কেটে দিয়েছি, এবার দেখি বুড়ি তুই কেমন করে মানুষকে ফ্রিতে লাউ দিস। এবার দেখবো কেমন করে লোকে তোর প্রশংসা করে। হায় হায়, আমার এত সুন্দর লাউ গাছটার এমন অবস্থা কি করে হলো? আমার গাছটা মরার মতো হলো কি করে?
কি হলো বুড়িমা, এভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? দিনু রে, দেখ আমার লাউ গাছটা কেটে গেছে। আমার এত বড় ক্ষতি কে করলো রে? এটা থেকে যে লাউ হতো আমি তা বিক্রি করে আমার সংসার চালাতাম। শুধু তোমার কেন, যার প্রয়োজন হতো তাকেই তো তুমি লাউ দিতে। তাহলে তোমার এত শত্রু কেন গো? তা তো আমি জানি না রে, আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি। না জানি এটা কার কাজ, কে কেটে দিল এত সুন্দর লাউ গাছটা। মানুষ আসলে মানুষের ভালো দেখতেই পারে না। সেই আমার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তবে আমি আমার কাজকে ঠিক বাঁচিয়ে তুলবো। যেভাবে আমি নিজে কষ্টের মধ্যেও বেঁচে আছি, ঠিক তেমন করেই কষ্ট করে আদর ভালোবাসা দিয়ে আমি কাজটাকে বাঁচিয়ে তুলবো। হ্যাঁ গো বুড়িমা, আমিও তাই চাই, তোমার গাছটা যেন বেঁচে যায়। আমি গেলাম তাহলে। বাড়িতে কেউ আছো? আমাকে একটু ভিক্ষা দেবে? আমাকে ক্ষমা করো বাছা, আমার ঘরে কিচ্ছু নেই যে তোমাকে দেব। তোমার কি হয়েছে বুড়ি? আমার স্বাদের লাউ গাছটা কেউ কেটে দিয়েছে। এটাই ছিল আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কেন কেন বুড়ি, তোমার ছেলে মেয়ে কেউ নেই? আছে, কিন্তু তারা শহরে থাকে। আমার খোঁজ খবর নেবার সময় নেই তাদের কাছে। আমি এখানে একাই থাকি। ও, তাহলে তো দেখছি তোমার আমার থেকেও বেশি কষ্ট। না গো, আমার যা ছিল আমি তাই নিয়ে খুশি ছিলাম। এটাতে যা লাউ হতো তা বিক্রি করেই আমার দিন চলে যেত। কিন্তু এখন এখন কি করব? এই ভুবনে কত মানুষের কত রং, কত কষ্ট। এই নাও বুড়ি, তুমি এই মাটিটুকু গাছের গোড়ায় দিও, কেমন? কেন রে বাছা, এই মাটিতে কি আছে? দিয়েই দেখো কি হয়। কিন্তু আমি তো তোমায় কিচ্ছুটি দিতে পারলাম না। যদি তোমার লাউ গাছটা বেঁচে যায়, তাহলে একদিন এসে এক বাটি লাউ দিয়ে ইলিশের ঝোল খেয়ে যাব। আচ্ছা ঠিক আছে, লাউ যদি বেশি হয় তাহলে বাজারে বিক্রি করে ইলিশ এনে তোকে খাওয়াবো। আমারও খুব লাউ দিয়ে ইলিশের ঝোল খেতে ইচ্ছে করছে, তুই আর আমি খাবো। আচ্ছা গো বুড়ি, আমি তাহলে আজ আসি। কয়েকদিন পরে আসিস বাছা, দেখবো যদি তোকে দেওয়া কথাটা রাখতে পারি। আচ্ছা, আসবো গো বুড়ি, আসবো আসবো। কি মাটি দিয়ে গেল উপরওয়ালাই জানে। দেখি মাটিটুকু গাছের গোড়ায় দিয়ে রাখি, আমার গাছটি যদি কোনো মতে বেঁচে ওঠে। বুড়িমা, ও বুড়িমা, ঘুম থেকে উঠুনি? বুড়িমা, কে রে এই সাত সকালে ডাকছিস? বুড়িমা, আমি গীতা গো। ও গীতা, তুই এসেছিস? ওই কানটাতে বস। শুনলাম তোমার লাউ গাছটা নাকি কেটে গেছে। হ্যাঁ রে হ্যাঁ,
আমার লাউ গাছের গোড়াটা কে যেন কেটে দিয়েছে, আমার বেঁচে থাকার অবলম্বনটা শেষ করে দিয়েছে। শুধু তোমার কেন, আমাদেরও তো কত লাউ দিয়েছো। এবার তোমার লাউয়ের জন্যই আমার বাচ্চাগুলোকে নিয়ে কখনো না খেয়ে থাকতে হয়নি। এখন তাহলে কি হবে গো বুড়িমা? সেই চিন্তায় তো সারা রাত ঘুম আসেনি। সকালের দিকে চোখ লেগে এসেছিল, আর তাই কিচ্ছুটি টের পাইনি। না জানি কেই শয়তানিটা করেছে, সৃষ্টিকর্তা তার কখনো ভালো করবে না। থাক রে গীতা, কারো খারাপ চাইতে নেই। আর তোমার যে এত বড় ক্ষতি করলো সেটার কি? দেখবি, সে ঠিকই একদিন তার ভুল বুঝতে পারবে। পারলেই ভালো। তা চলো না বুড়িমা, তোমার লাউ গাছটা দেখে আসি। চল যাই, গাছটা দেখলে আমার বুকটা ফেটে যাচ্ছে। হোমা গো বুড়িমা, তোমার লাউ গাছ তো বেঁচে আছে গো। বেঁচে গেছে? আমার লাউ গাছ বেঁচে গেছে? ভিক্ষুকের দেওয়া মাটিতে ভালোবাসা ছিল, তাই আমার গাছটা বেঁচে গেছে। এখানে ভিক্ষুক আবার কোথা থেকে আসলো? শোন তাহলে। ও তাহলে এই কথা। দেখো বুড়িমা, লাউ গাছটা আগের থেকে অনেক বেশি ফলন দেবে। তা দিলেই ভালো, ভিক্ষুকের দেওয়া কথা আমি রাখতে পারবো। বুড়িমা, তোমার লাউ গাছের পাতাগুলো একটু অন্যরকম মনে হচ্ছে না? হতে পারে, কাল তো শুকিয়ে গিয়েছিল, তাই আজ হয়তো অন্যরকম মনে হচ্ছে। গাছটা বেঁচে আছে দেখে মনে হচ্ছে আমার জীবনটা ফিরে এসেছে। আমারও খুব ভালো লাগছে গো বুড়িমা। দোয়া করি এবার যেন তোমার গাছের প্রতিটা ডগায় ডগায় লাউ ছড়ে। ওরে গীতা, এমন যদি হয় তাহলে আমি সবাইকে এক বাটি করে লাউ দিয়ে ইলিশের ঝোল করে খাওয়াবো রে। বুড়িমা, এমন হলে তো সব জমে ক্ষীর। গতকাল যে মুখে ইলিশের স্বাদ পায়নি, তোমার জন্য সেই স্বাদটাও মিটবে গো। হ্যাঁ রে হ্যাঁ, তোর কথা মতো লাউ হলে আমার কথা আমি রাখবই। আচ্ছা বুড়িমা, তাহলে থাকো, বাচ্চাগুলোকে রেখে চলে এসেছি। আচ্ছা যা তাহলে, আমিও বসে কাজগুলো সেরে নি। বাচ্চারা তাড়াতাড়ি বেড়ে ওঠ, তোরা ছাড়া এই বুড়ির তো আর কেউ নেই। এইভাবেই দিন যেতে লাগলো। গাছগুলোর ডগায় ডগায় ফুলে ভরে উঠল। একদিন রাতে খুব বৃষ্টি হলো, আর বুড়ির গাছে সাদা সাদা সব কি যেন ঝুলতে লাগলো। ও মা গো মা, আমার লাউ গাছটা অমন সাদা সাদা হয়ে গেল কেন? বৃষ্টির পানি চললে নাকি? গিয়ে দেখবো। না থাক, অনেক রাত হয়ে গেছে, এখন বরং ঘুমিয়ে পড়ি, কাল সকালে দেখবো। মা গো মা, আমার লাউ গাছে তো বড় বড় লাউ আর জ্যান্ত জ্যান্ত ইলিশ ঝুলছে গো। আমি কি স্বপ্নে দেখছি? না না না, এ তো সত্যি। ও দিনু, দিনু রে, তোরা কোথায় আছিস? এইদিকে আয়। কি গো বুড়িমা, কি হলো তোমার? অমন করে চিল্লাচ্ছ কেন? কি হলো গো তোমার? ওই দেখ দিনু, আমার লাউ গাছে কত বড় বড় লাউ আর জ্যান্ত জ্যান্ত ইলিশ ঝুলছে রে। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? ইলিশ নদীতে হয়, গাছে হয় না। আরে সেটা তো আমিও জানি, তুই পেছনে তাকিয়ে তো দেখ। হায় হায়, এ কি কাণ্ড! সারা গাছ ভরা লাউ আর ইলিশ! এসব আজব কাণ্ড তো আমি কখনো দেখিনি। দেখিসনি? এখন দেখ,
এমন ইলিশ কত বছর চোখে দেখিনি রে। হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিকই বলেছ। যা দিনু, আজকে সবাইকে বলে আয়, আজ আমি সবাইকে এক বাটি করে লাউ দিয়ে ইলিশের ঝোল রান্না করে খাওয়াবো। ও মা, তাই নাকি? যাক, তোমার জন্যে একটু করে হলেও ইলিশ খেতে পারবো গো। যা দিনু যা, সবাইকে বলে আয়। আমার যে কি খুশি লাগছে রে। হ্যাঁ গো, এক্ষুনি যাচ্ছি। কি গো বুড়িমা, তোমার লাউ গাছে কি লাউ হলো নাকি? বাজারে যাচ্ছি। আরে মিনতি, তুই এসেছিস? আমি তোর অপেক্ষাতেই ছিলাম। হোমা, তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে বেশ লাউ হয়েছে। শুধু লাউ না রে, আমার লাউ গাছে ইলিশ মাছও ধরেছে। কি কাণ্ড, কি কাণ্ড! গাছে মাছ ধরে? এমন তো আমি বাপের জন্মেও শুনিনি বুড়িমা। শুনিসনি তো? আজ নিজের চোখে দেখে নে। বুড়িমা, এমনটাও যে হতে পারে সেটা চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। নে মিনতি, কথা পরে হবে, এখন হাতে অনেক কাজ। তুই গাছ থেকে কটা লাউ আর কটা ইলিশ মাছ পেড়ে বাজারে বিক্রি করে সব টাকা দিয়ে তেল, ঝাল, পেঁয়াজ, লবণ, মশলাপাতি সব কিনে আনবি। কেন গো বুড়িমা, এত কিছু দিয়ে কি করবে? কেন রে, তুই শুনিসনি? আজ আমি সবাইকে এক বাটি করে লাউ দিয়ে ইলিশের ঝোল রান্না করে খাওয়াবো। হোমা, তাই নাকি? তাহলে তো এগুলো বিক্রি করে টাকা জমিয়ে রাখো। আরে না, আরে না, অত টাকা দিয়ে আমি কি করব? সবার মুখে হাসি ফোটাতে পারলেই আমি খুশি। আসলে বুড়িমা, তোমার মনটা বড্ড ভালো। এই জন্যই সৃষ্টিকর্তা তোমার গাছে এমন অদ্ভুত ফলন দিয়েছে, যেন আমরা গরিবেরা কিছু খেতে পারি গো। মিনতি, এসব কথা পরে হবে, এখন যা, না হলে রান্না করতে দেরি হয়ে যাবে যে। না না বুড়িমা, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর বড় হাঁড়িতে রান্না হলো ভাত, আর বড় হাঁড়িতে রান্না হলো লাউ দিয়ে ইলিশের ঝোল। লাউ আর ইলিশের সুন্দর ঘ্রাণে চারিদিকে মম করে উঠল। আহ বুড়িমা, আর তো সহ্য হচ্ছে না। আরে বস, এক্ষুনি সবাইকে লাউ দিয়ে ইলিশের ঝোল খেতে দেব। আহ বুড়িমা, মনে হচ্ছে এ যেন অমৃত খাচ্ছি, এত স্বাদ যে লাগছে না। বুড়িমা, এমন খাবারের স্বাদ আমি জীবনে কখনো খাইনি গো। তোমার হাতে জাদু আছে গো বুড়িমা, তুমিও একটু মুখে দাও। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এক বাটি লাউ দিয়ে ইলিশের ঝোল আর গরম গরম ভাত দিয়ে খাবো, কিন্তু তোদের সবাইকে খাওয়াতে পারবো এটা কখনো ভাবিনি। তোমার মন অনেক বড়, তাই আমাদের সবাইকে খেতে দিচ্ছ। হ্যাঁ গো তিনুদা, না হলে আজকালকার যুগে সবাই তো নিজের কথাই ভাবে, আমাদের গরিবদের কথা কেউ ভাবে না। আরে পাগল, সবার সাথে ভাগ করে খেতে যে কি মজা, একা একা কি তা আছে নাকি? কথা না বলে সবাই খা। এরপর সবাই তৃপ্তি নিয়ে লাউ দিয়ে ইলিশের ঝোল খেত। সবাই খুশি মনে বাড়ি ফিরে গেল। এরপর থেকে বুড়ির উঠোনে হতো ইলিশ উৎসব, যেখানে সবাই মিলে খেত লাউ দিয়ে ইলিশের ঝোল। আসলে আজ বুঝলাম, ভোগে নয় ভাগে আনন্দ খাবার যতই হোক না কেন, ভালোবাসা ছাড়া সেটা স্বাদহীন। যে মানুষ দিতে পারে সেই মানুষ সব পারে। বুড়িমা, তোমার জন্যে আমরা সবাই ভালো খেতে পারি,
এভাবে মিলেমিশে কেটে যাবে জীবন।